তো আমরা গত ক্লাসে কতটুকু পড়েছি আর আজকের ক্লাসে আমরা কতটুকু পড়বো। আমাদের অণুবীক্ষণ যন্ত্র শেষ হয়েছে। আমরা কোষ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি। হ্যাঁ, আমরা হচ্ছে কোষ সম্পর্কে। হ্যালো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা কোষ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছিলাম। এবার আমরা পরে চলে যাচ্ছি। এরপরে আমরা জীবকোষের প্রকারভেদ দেখেছিলাম। জীবকোষের প্রকারভেদ আমরা জানি যে আমাদের জীবকোষে আমাদের যে কোষটা সেটা হচ্ছে জীবকোষ এবং আমাদের প্রকৃত কোষ। হ্যাঁ, আদি কোষ থাকবে, প্রকৃত কোষ কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস একটা কোষের ভেতরে কি থাকবে, একটা কোষের ভিতরে আমাদের নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, তো এই নিউক্লিয়াসের উপস্থিত ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। যেই কোষে নিউক্লিয়াসটা নেই, যে কোষে নিউক্লিয়াসের রয়েছে সেটা হচ্ছে কোষ। আমরা মানুষ করছি প্রত্যেকে আমাদের প্রকৃতি, ঠিক আছে, আমাদের প্রত্যেকে আমাদের প্রকৃত কোষ রয়েছে। এরপর চলে যাচ্ছে, এখানে দেখো আমরা প্রকৃত কোষকে, হ্যাঁ, প্রকৃত কোষকে তার কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে বা দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষ জনন কোষ কি জিনিস আমরা জানি। দেহকোষ হচ্ছে আমাদের যে কোষটা বডি গঠন করছে, হ্যাঁ, যে কোষটা আমাদের বডি গঠন করছে সেটা। আর জনন কোষ কি? জনন কোষ হচ্ছে সেই কোষটা যেটার দ্বারা আমাদের যে মাতৃজনন কোষ থেকে যে কোষটা এসেছে এবং ওই কোষ থেকে আমাদের সমগ্র মানবকুলের জন্ম হয়েছে। হ্যাঁ, সমগ্র মানবকুলের জন্ম হয় এবং হচ্ছে। হ্যাঁ, মানবকুলের জন্ম, মানবকুলের জন্ম এবং একই সাথে আমরা বলতে পারি প্রাণীকুলের জন্ম যে কোষ থেকে হয় সেটাকে আমরা বলে থাকি আহ জনন কোষ। ঠিক আছে, ওকে। এবার আমরা পরে চলে যাই। আজকে আমরা এই চ্যাপ্টারের একটা চমৎকার টপিক পড়বো, সেটা হচ্ছে একটি জীবকোষের গঠন। এই অংশটা আমরা এর আগে পড়েছিলাম গত ক্লাসে, যে জীবকোষের গঠনে কি কি থাকে। জীবকোষে আমরা পড়েছিলাম কোষ প্রাচীর। আমরা জানি কোষ প্রাচীর কি জিনিস। আমরা প্রাচীর বলতে কি বুঝি? আমরা প্রাচীর বলতে বুঝি দেয়াল। আমরা প্রাচীর বলতে বুঝি দেয়াল। তাহলে কোষ প্রাচীর বলতে আমরা কি বুঝি? কোষ প্রাচীর বলতে আমরা সাধারণত কোষের দেয়ালকেই বুঝি। ঠিক আছে, কোষের দেয়াল। এখন এখানে একটা মজার বিষয় ছিল, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোষের দেয়াল বলতে মানে কোষ প্রাচীর শুধুমাত্র কোন কোষে থাকবে, এখানে লেখাই আছে শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। তার মানে উদ্ভিদ কোষেই আমরা শুধু কোষ প্রাচীর দেখতে পাবো, প্রাণী কোষে দেখতে পাবো না। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু শব্দ শুনলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে প্রাণী কোষে আমাদের কোষ প্রাচীর থাকে না, এটা আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, এবার আমরা দেখবো যে প্রোটোপ্লাজম। হ্যাঁ, এবার আমরা দেখবো যে প্রোটোপ্লাজম, এটাও দেখেছিলাম যে প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির ভেতরে। আচ্ছা, ঠিক আছে, সরি। প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের কোষ ঝিল্লির ভেতরে। কোষ ঝিল্লির ভেতরে যে থকথকে জেলির মতো ইয়াটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। আমরা একটু একটু পর দেখবো যে কোষ ঝিল্লি কি জিনিস। হ্যাঁ, আমরা দেখো, আমি এরপরে তোমাদেরকে ছবি দেখাবো, কোষের ছবিটা দেখাবো। এই কোষের ছবিতে দেখো, এই কোষের ছবিতে কোষ ঝিল্লির ভেতরে প্রোটোপ্লাজম রয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। আমি একটু কালিটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, এই যে কোষের বাইরের আমরা যে আবরণটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলছি? এই আবরণটাকে আমরা বলছি কোষ ঝিল্লি। হ্যাঁ, এই আবরণটাকে আমরা বলছি কোষ ঝিল্লি। আর কোষ ঝিল্লির ভেতরে আমাদের যে বিন্দু বিন্দু বিন্দুগুলো দেখতে পাচ্ছ এই থকথকে জেলির মতো। হ্যাঁ, আমি একটু লিখে দেই এটা বাংলায়। এটা হচ্ছে থকথকে, থকথকে জেলির মতো, থকথকে জেলির মতো। তো থকথকে জেলির মতো আমাদের যে জেলিটা রয়েছে, হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম। আর আমরা জানি, আমরা সবাই জানি যে এই যে এই গোলাকার বড় যে অংশটা, হ্যাঁ, ঘন যে অংশটা, এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াস বলে থাকি। ওকে, এটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। তো এই প্রোটোপ্লাজম থেকে আমরা যখন নিউক্লিয়াসটা তুলে ফেলবো, হ্যাঁ, প্রোটোপ্লাজম থেকে আমরা যখন নিউক্লিয়াসটা তুলে ফেলবো তখন সেই প্রোটোপ্লাজমটাই নাম হয়ে যাবে সাইটোপ্লাজম। আমি লিখে দিই এখানে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস তুলে ফেললে, হ্যাঁ, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস তুলে ফেললে
আহ, যা থাকবে, হ্যাঁ, যা থাকবে বলতে যেই থকথকে জেলিটা থাকবে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। সরি, একটু মুছে দেই, ভুল হয়েছে। হ্যাঁ, তো সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, কোষ প্রাচীর রয়েছে উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে রয়েছে কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তাহলে প্রাণী কোষে কোষকে প্রোটেক্ট করছে, কোষকে রক্ষা করছে কে? কেউ কি বলতে পারবে আমাকে? উদ্ভিদ কোষে রয়েছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তাহলে প্রাণী কোষকে রক্ষা করছে কে? প্রাণী কোষকে রক্ষা করছে আমাদের কোষ ঝিল্লি। ঠিক আছে, আমরা একটু পরেই, আমরা এখনই আসলে কোষের বিভিন্ন উপাদান দেখব। উপাদান দেখা শেষ হলে আমরা আজকেই দুইটা কোষের চিত্র আঁকবো। হ্যাঁ, আমি গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা যারা আমার ক্লাস করেছিলে বা যারা যারা এই ক্লাসটা করেছিলে তাদেরকে আমি একটা এইচডব্লিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে এই দুইটা কোষের চিত্র অঙ্কন করতে। তো আজকে যারা আছো তারা তারা হয়তো বা গত ক্লাসে কেউ ছিলে, তো কেউ ছিলে না। ক্লাসটা রেকর্ডেড থাকবে তোমাদের জন্য, তোমাদেরকে পুনরায় এটা দেয়া হবে যদি তোমাদের প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমরা আজকে এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের চিত্রটা আঁকার চেষ্টা করব। তবে তার আগে আমরা এই কোষের বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখলাম কোষ ঝিল্লি কি জিনিস, এবার আমরা বললাম সাইটোপ্লাজম কি জিনিস। সাইটোপ্লাজম কি জিনিস কেউ কি বলতে পারবে? মাত্র বললাম সাইটোপ্লাজম কি জিনিস, কেউ একজন উত্তর বলো তো। সাইটোপ্লাজম বলতে কি বোঝাচ্ছে? এখানে লেখা আছে অবশ্য, এখানে অবশ্য লেখা আছে, এটা দেখেও বলতে পারো। হ্যাঁ বল, বলো বলো। ক্লোটোপ্লা প্লোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস তুলে ফেলে যা থাকে তাই সাইটোপ্লাজম। ইয়াস, তার মানে ওই প্রোটোপ্লাজমটাই সাইটোপ্লাজম হয়ে যায়। হ্যাঁ, মানে এটা আসলে অন্য জিনিসে রূপান্তর হয়ে যায় না, ওই জিনিসটাকেই সাইটোপ্লাজম বলে। হ্যাঁ, ওই জিনিসটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি। যেমন খাতার উপর থেকে কোনো কিছু একটা সরিয়ে ফেলে ওটা খাতাই থাকে, ঠিক তেমনি প্রোটোপ্লাজম থেকে আমরা যখন নিউক্লিয়াসটা সরিয়ে ফেলি ও প্রোটোপ্লাজমই থাকে, কিন্তু নামটা একটু পাল্টিয়ে আমরা সেটা দিয়ে ফেলি সাইটোপ্লাজম। একদম সিম্পল। হ্যাঁ, একদম সিম্পল। তোমরা কি সালোক সংশ্লেষণের নাম শুনেছো না? সালোক সংশ্লেষণ আশা করি সবাই জানো যে সালোক সংশ্লেষণ কি জিনিস, ছোটবেলায় পড়ে এসেছো। সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় ফলমূল, হ্যাঁ, ফলমূল বা বিভিন্ন প্রকার খাদ্য তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার, হ্যাঁ, এই সালোক সংশ্লেষণ পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের সাইটোপ্লাজমে সম্পূর্ণ হয়। হ্যাঁ, সালোক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের সাইটোপ্লাজমে সম্পূর্ণ হয়। Okay, এবার আমরা দেখবো এই সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণু। সাইটোপ্লাজমে আমরা কিছু অঙ্গাণু দেখবো। তো প্রথম অঙ্গাণু কি? প্রথম অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। প্রথম অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি? দেখো এখানে বলা আছে যে এগুলো বর্ণাধারও বলে। এগুলোকে কি বলছি আমরা? বর্ণাধার। বর্ণাধার কি? যারা কোষকে বর্ণ দেয়, যারা প্রাণীকে বা দেহকে বর্ণ দেয়। বর্ণ মানে কি? রং। তার মানে প্লাস্টিডের কাজ হচ্ছে রং প্রদান করা। ওকে, এবার দেখো, সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, তাহলে প্লাস্টিড থাকে কোথায়? পরের লাইনে বলা আছে যে প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এখন দেখো, তোমাকে যখন আমি একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ পাশাপাশি দেব, তখন এদেরকে আলাদা করার অনেক পদ্ধতি আছে, কিন্তু তার মধ্যে সব থেকে সহজ যে পদ্ধতিটা, সেটা হচ্ছে, মানে অন্যতম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে প্লাস্টিড। যেই কোষে প্লাস্টিড থাকবে সেটা উদ্ভিদ কোষ, আর যেই কোষে প্লাস্টিড থাকবে না সেটা হচ্ছে প্রাণী কোষ। বুঝতে পেরেছো? সোজা কথায় উদ্ভিদ কোষে আমাদের প্লাস্টিডটা থাকে। এখন দেখো কোথায় কোথায় প্লাস্টিড থাকে। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং, হ্যাঁ, পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি, তার সবই কিন্তু প্লাস্টিডের কারণেই হয়। একটা উদ্ভিদের আমরা জানি যে আমাদের মানুষেরও কি থাকে, বিভিন্ন বর্ণ থাকে। হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন গায়ের রং রং থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখো ভ্যারিয়েশনটা অনেক দূর। মানে কোন একটা উদ্ভিদ সবুজ, কোন একটা উদ্ভিদ লাল, মানে অনেক পার্থক্য, রঙের অনেক পার্থক্য। এর মূল কারণ হচ্ছে প্লাস্টিড। ওকে, তো সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরি করে। এখানে একটা মজার বিষয়, প্লাস্টিডের যেহেতু অনেক প্রকার রং, এর মধ্যে সবুজ প্লাস্টিডের কি করে? সবুজ প্লাস্টিড খাদ্য তৈরি করে। সবুজ প্লাস্টিড তোমার, আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিই, সবুজ প্লাস্টিড তোমার কি করে? খাদ্য তৈরি করে। তো যেই সবুজ প্লাস্টিকটা খাদ্য তৈরি করছে, এর একটা নাম আছে। হ্যাঁ, এর একটা
নাম আছে। এর নামটা তোমাদের বইতে নেই খুব সম্ভবত, তোমরা লিখে নিতে পারো, তোমাদের সামনে খাতা আছে, তোমরা এটা লিখে নিতে পারো। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। তো সবুজ প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরি করে, আর এর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর অন্যান্য রং যারা যেই প্লাস্টিড প্রদান করছে তাদের কি কোনো নাম নেই? হ্যাঁ, অবশ্যই তাদেরও নাম আছে। আমি এটা একটু লিখে দিই এর আগের স্লাইডে। হ্যাঁ, তাহলে সবুজ সবুজ প্লাস্টিড সবুজ প্লাস্টিডকে আমরা বলছি কি? ক্লোরোপ্লাস্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর রঙিন প্লাস্টিড কোনগুলো? লাল রং, কমলা রং, রঙিন। বানানটা ভুল হয়েছে মনে হয়। তাড়াতাড়ি লিখতেছে, বানানটা ভুল হয়ে গেছে, তো ঠিক করি। হ্যাঁ, এবার ঠিক আছে। রঙিন প্লাস্টিড, হ্যাঁ, রঙিন প্লাস্টিডকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। রঙিন প্লাস্টিডকে আমরা বলছি ক্রোমোপ্লাস্ট। আরেক ধরনের প্লাস্টিড আছে, এটা বেশ বিচিত্র একটা প্লাস্টিড, সেটা হচ্ছে বর্ণহীন। এমন একটা প্লাস্টিড রয়েছে যেটার কোনো বর্ণ নেই। হ্যাঁ, তো বর্ণহীন প্লাস্টিড যেটা, সেটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। এই তিনটা হচ্ছে একদম মনে করো যে কি বলবো, খুব কি বলবো এটাকে, ডিফারেন্ট একটা পড়া, যে তোমাদের বইতে নাই, তোমরা লিখে নিতে পারো, এটা এক প্রকার সাধারণ জ্ঞান। তাহলে তোমরা একটু আমাকে মুখে মুখে বলো তো, সবুজ প্লাস্টিড যেটা, সেটাকে আমরা কি বলি? সবুজ প্লাস্টিডকে আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আর রঙিন প্লাস্টিডকে আমরা কি বলবো? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট। লিউক্লোপ্লাস্ট। হ্যাঁ, ভেরি গুড, লিউকোপ্লাস্ট। এই তো, চমৎকার। তাহলে আমরা পরে চলে যাই। আমাদের এখানে প্লাস্টিড শেষ হয়ে গেল। উদ্ভিদের সাইটোপ্লাজমে, মানে কোষের সাইটোপ্লাজমে কি থাকবে? প্লাস্টিড থাকবে। শুধু প্লাস্টিড না, ওখানে আরো অনেক কিছু আছে, যা আমরা একটু পরে চিত্রটা আঁকবো। দেখো, এরপর আছে কি দেখতে পাচ্ছ? কোষ গহ্বর। এরপর আছে তোমার কোষ গহ্বর। এটা অনেক চমৎকার একটা জিনিস। কোষ, দেখো, এটা যদি কোষ হয়, কোষ কিন্তু সবসময় ভরাট থাকে না। হ্যাঁ, কোষ কিন্তু সবসময় ভরাট থাকে না। কোষের ভিতরেও অনেক ছিদ্র 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 থাকে। প্রাণী কোষে এই ছিদ্রগুলো থাকে, এটাও কোষ গহ্বর। উদ্ভিদ কোষেও ছিদ্র থাকে, মানে ছিদ্র থাকে, সেটাও কোষ গহ্বর। তো কোষ গহ্বর কি জিনিস? দেখো, এখানে বলা আছে পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো। তোমাদের এই পরীক্ষাটা খুব সম্ভবত আছে, আমার যতটুকু ধারণা। তোমাদেরকে হয়তো বা এখন না হলেও, তোমরা যদি ক্লাস 7 বা 8-এ ওঠো, তখন তোমাদেরকে স্কুলের ল্যাবে নিয়ে যাবে। আমি আশা করি তোমাদের সবার স্কুলে ল্যাব আছে। তো সেখানে ল্যাবে নিয়ে গিয়ে তোমাদের একটা মাইক্রো অনুবীক্ষণ যন্ত্র আছে, সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পেঁয়াজের কোষ দেখাবে। হ্যাঁ, তো পেঁয়াজের কোষ তোমাদেরকে পরীক্ষা করতে বলবে। তো তখন তোমরা কি দেখবে জানো? তখন তোমরা দেখবে, এখন একটু পড়ে নাও, তো দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটা ফাঁকা জায়গা রয়েছে। এইটাকে আমরা বলি কোষ গহ্বর। ঠিক আছে, কোষের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এটাকে আমরা বলি কোষ গহ্বর। এখন আরো কি বলছে এখানে দেখো, নতুন কোষের গহ্বর ক্ষুদ্র, আহ এটা ক্ষুদ্র হবে, হ্যাঁ, এটা বানানটা ভুল হয়েছে, ক্ষুদ্র। আমি একটু কালি চেঞ্জ করে দিই। ওকে, ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু পরিণত উদ্ভিদ কোষে এই গহ্বরটি অনেক বড় হয়। এবার তোমাদেরকে একটা কথা বলি, প্রাণী কোষের কোষ গহ্বর গুলো ছোট ছোট হয়, এই যেরকম ছোট ছোট। এটা যদি প্রাণী কোষ হয়, কোষ গহ্বর গুলো ছোট ছোট হয়। কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা দানবের মতো বড় হয়। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা দানবের মতো বড় হয়। এবার তোমাদেরকে একটু চিত্রটা দেখাই। হ্যাঁ, তাহলে আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে আলাদা করতে পারি কি দিয়ে? কোষ গহ্বর দিয়েও আমরা আলাদা করতে পারি। এখান থেকে তোমরা দেখে বলো তো, কোনটা প্রাণী কোষ, কোনটা উদ্ভিদ কোষ? আমি নামটা কেটে দিলাম। বলো তো, কোনটা প্রাণী কোষ, কোনটা উদ্ভিদ কোষ? শুধু কোষ গহ্বর দেখে বলতে হবে। বামেরটা প্রাণী কোষ আর ডানেরটা উদ্ভিদ কোষ। হ্যাঁ, তো ভেরি গুড, চমৎকার চমৎকার। তাহলে দেখো, আমরা এটা বুঝতে পারি কিভাবে? এখানে ডান পাশের যে কোষটা, এর গহ্বর অনেক বড়। এটা তো বুঝতেই পারছি যে এটা কোষ গহ্বর, এটা অনেক বড়, তার মানে এটা উদ্ভিদ কোষ। আর বাম পাশের কোষ গহ্বর গুলো দেখতে পাও, এই দেখো, এই যে এখানে একটা গোল, তারপরে এই যে এখানে একটা গোল, তারপরে এই যে এখানে একটা গোল। হ্যাঁ, এগুলা কিন্তু সব কোষ গহ্বর। আবার দেখো, উপরে একটা গোল আছে, এটাও কোষ গহ্বর বলতে পারো। ঠিক আছে, এগুলা সব হচ্ছে আমাদের প্রাণী কোষের কোষ গহ্বর। ছোট ছোট থাকে, উদ্ভিদ কোষেরটা বড় থাকে।
তো কোষ গহ্বর কি খালি কোষের মাঝখানে ফাঁকা জায়গা, এর কি কোনো কাজ নাই? সত্যি কথা বলতে কোষ গহ্বরের অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিরকম দেখো, উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তবে সেটি ছোট হয়। তার মানে প্রাণী কোষে কোষ গহ্বর যে সবসময় থাকে এমন না, কোনো কোনো প্রাণী কোষ আছে যেখানে কোষ গহ্বর থাকেই না, কোনো কোনো প্রাণী কোষ আছে যেখানে কোষ গহ্বর থাকেই না, যদি থাকে তাহলে সেটা অনেক ছোট ছোট। আচ্ছা, এবার দেখো কোষ গহ্বরের মূল যে কাজটা সেটা বলেছে। কোষ গহ্বরে হ্যাঁ, কোষ গহ্বরে যে রস থাকে তাকে আমরা বলে থাকি কোষ রস। কোষ গহ্বরে একটা রস থাকবে, সেটাকে আমরা বলবো কোষ রস। আর কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে। ইহা ছাড়া কোষের উপর চাপ এলে তা নিয়ন্ত্রণ করে। সোজা কথায়, কোষ গহ্বরের ভিতরে একটা লিকুইড থাকে। কোষ গহ্বরের ভিতরে কি থাকে? একটা লিকুইড থাকে। এই লিকুইডটার নাম কি? এই লিকুইডটার নাম হচ্ছে কোষ, এই লিকুইডটার নাম নাম কি? কোষ রস। কোষ রস। এই কোষ রসের ভিতরে অনেক এনজাইম থাকে। তোমরা এনজাইম জিনিসটা হয়তোবা জানো না। এনজাইম থাকে, তারপরে অনেক আমিষ থাকে, হ্যাঁ, অনেক শর্করা থাকে, এই কোষ গহ্বরের ভিতরেই থাকে। আবার এই কোষ গহ্বরের ভিতরে কিন্তু কিছু কিছু কোষ গহ্বর আছে যারা কোষের ময়লা আবর্জনা নিজের মধ্যে জমা রাখে। এরকম এমনও কিছু কোষ গহ্বর আছে যারা নিজেদের মধ্যে ময়লা আবর্জনা জমা রাখে। এটা গেল দ্বিতীয় কাজ। আরেকটা কাজ হচ্ছে, এই একটা কোষের বাইরে দিয়ে যখন চাপ আসবে, একটা কোষের বাইরের দিক থেকে যখন কি আসে, চাপ আসে, তখন সেই চাপটা নিয়ন্ত্রণ করে কে? সেই চাপটা নিয়ন্ত্রণ করে কোষ গহ্বর। যদি কোষ গহ্বর না থাকতো, উদ্ভিদ কোষের কথা বলছি, যদি উদ্ভিদ কোষে কোষ গহ্বর না থাকতো, তাহলে উদ্ভিদ কিন্তু এই চাপগুলো সহ্য করতে না পেরে কোষ কি হয়ে যেত? ভেঙে যেত। কোষটা ভেঙে যেত। তো যার কারণে এই কোষ গহ্বরের কাজ কিন্তু অপরিসীম। কোষ গহ্বরের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসি কোষের, হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো কোষ গহ্বর সম্পর্কে? তোমার যদি কোষ গহ্বর নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যদি বুঝে থাকো তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। আশা করি এখানে কোষ গহ্বর নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। আমরা একটু পরেই চিত্র আঁকবো। এরপরে দেখো, আমরা পড়বো আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আমরা এখন পড়বো মাইটোকন্ড্রিয়া। সরি, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এটা কি জিনিস? এমন হচ্ছে কেন? দাঁড়াও দাঁড়াও। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন পড়বো মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, একটা কোষকে তো চলতে হবে। তুমি যদি কোষকে মানব দেহের সাথে তুলনা করো, তুমি যদি একটা কোষকে মানব দেহের সাথে তুলনা করো, তাহলে কি করছে? কোষটা চলছে না? অথবা মানবদের সাথে তুলনা নাই করো, তুমি যদি একটা কোষকে একটা গাড়ির সাথে তুলনা করো, সেই গাড়ির ভিতরে কি আছে? একটা ইঞ্জিন আছে না? গাড়ির ভিতরে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন কি করছে? গাড়িকে চালাচ্ছে। ঠিক তেমনি এই কোষকে, মানে ইঞ্জিন কি করছে? গাড়িকে শক্তি প্রদান করছে। গাড়িকে শক্তি প্রদান করছে, এবং শক্তি প্রদান করার ফলে গাড়ি কি করতে পারছে? চলতে পারছে। তাহলে তোমার কি মনে হয় না যে কোষকে তাহলে কে শক্তি প্রদান করছে? কোষকে তাহলে কে শক্তি প্রদান করছে? কোষের ভিতরে এরকম একটা অঙ্গাণু আছে যেটা কোষকে সবসময় শক্তি দেয়। কোষকে বেঁচে থাকার জন্য কোষকে শক্তি দেয়, এবং সেই উপাদানটাই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটা এখানে কি বলছে দেখো, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। বলেই দেওয়া আছে এইখানে আমাদের কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয়। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। শক্তি উৎপাদনের জন্য কিছু বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া হয়ে এখানে শক্তি উৎপন্ন হয়। এমন না যে জিম করছে ছেলেটা, হ্যাঁ, হ্যাঁ, বা কোষটা জিম করছে শক্তি উৎপন্ন হচ্ছে, এরকম না। এখানে বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। ওকে, তো এখানে বলা আছে দেখো, এরা দণ্ডাকার, এরা বৃত্তাকার, এরা তারকাকার, দুইটাই হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার পর্দা কয়টা থাকবে? একটা মাইটোকন্ড্রিয়ার পর্দা থাকবে দুইটা, দুই স্তর। হ্যাঁ, বাইরের স্তর মসৃণ কিন্তু ভেতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন করা। তার মানে দেখো মাইটোকন্ড্রিয়ার এখানে কিভাবে কাজ, কিভাবে শক্তি উৎপন্ন করছে সেটাও বলে দেওয়া। শ্বসনের মাধ্যমে। হ্যাঁ, শ্বসনের মাধ্যমে। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। মাইটোকন্ড্রিয়াকে কি বলছি আমরা? শক্তির আধার বলে। এই লাইনটা ইম্পর্টেন্ট।
এই লাইনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা মাইটোকন্ড্রিয়াকে ইংরেজিতে কি বলি জানো? মাইটোকন্ড্রিয়াকে আমরা ইংরেজিতে বলে থাকি পাওয়ার হাউস। পাওয়ার হাউস, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে আমরা ইংরেজিতে পাওয়ার হাউস বলে থাকি, যে সর্বদা শক্তি উৎপন্ন করে। এবার আসো, এখানে মনে হয় মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার কোষ আঁকবো। আমরা এবার কি আঁকবো? কোষ আঁকবো। তো তোমাদের সামনে হয়তো বই আছে, আমি বই দেখে আঁকবো না, আমি আমার মতো করে আঁকবো। তোমরা একটু দেখো যে কোষীয় উপাদানগুলো জায়গা মতো বসে কিনা। তো প্রথমে আমরা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আঁকবো। হ্যাঁ, আমি একটু অন্য কালি দিয়ে লিখি। প্রথমে আমরা হচ্ছে কি আঁকবো? উদ্ভিদ কোষ। এপাশে আমরা উদ্ভিদ কোষ আঁকবো, আর এপাশে আমরা প্রাণী কোষ আঁকবো। একটু দাগ দিই মাঝখান দিয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা প্রাণী কোষ আঁকবো। উদ্ভিদ কোষ কিভাবে আঁকবো দেখো, আমি একটা বড় গোল দিই ডিমের মতো। তোমরা আমার সাথে আঁকার চেষ্টা করো। তোমরা খাতার মধ্যে বড় করে কি দেবে? একটা এরকম গোল দেবে। গোলটা কিন্তু একটু আয়তাকার হবে, মানে উপরে লম্বা নিচে লম্বা, দুই পাশে চাপা। ঠিক আছে? এবার এই গোলের বাইরে তোমরা আরেকটা গোল দাও। এই গোলের বাইরে তোমরা আরেকটা গোল দাও। তোমরা কি আমার সাথে আঁকছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আঁকো আঁকো, এভাবে আঁকো। জি স্যার। এই গোলের বাইরে আমরা আরেকটা গোল দিলাম এবার। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার এই গোলের বাইরে আরেকটা গোল দেবো, কিন্তু সেটা একটু ছাড়া ছাড়া হবে। কিরকম ছাড়া ছাড়া? এই দেখো, এখান দিয়ে যে বের হলো, বের করে দিলাম। আবার নিচে নেমে 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 এখান থেকে একটু বের করে দিলাম, মানে শিকড়ের মতো দিয়ে দিলাম, নল বের হচ্ছে একটা। এখান দিয়ে যে বের করে দিলাম, নিচে এসে এখান দিয়ে দেখো বের করে দিলাম। সরি, হ্যাঁ বের করে দিলাম। এখান দিয়ে বের করে দিলাম, এখান দিয়ে বের করে দিলাম, এখান দিয়ে বের করে দিলাম, দিয়ে মিলিয়ে দিলাম। এটাই হচ্ছে তোমার কোষ প্রাচীর। আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, তো এটাই হচ্ছে তোমার কোষ প্রাচীর। ঠিক আছে? এখন এখন উদ্ভিদ কোষের ভিতরের জিনিসপাতি আঁকার আগে আমরা কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা দিয়ে নেব। তাহলে তোমার প্রধান স্টেপ হচ্ছে আহ, কোষ প্রাচীর আঁকার পরে তোমার প্রধান স্টেপ হচ্ছে কোষ গহ্বরটা আঁকা, যেহেতু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড় হয়। কিন্তু এখানে খুব সাবধান, কোষ গহ্বরটা যাতে বেশি বড় না হয়, যে অনেকে এরকম বড় কোষ গহ্বর দিয়ে ফেলে। কিন্তু এই বড় কোষ গহ্বর দিলে হয় কি, ভিতরের জিনিসগুলো আঁকা যায় না। ভিতরের জিনিসগুলো আঁকা যায় না। ওই কারণে আমরা কোষ গহ্বর এত বড় দেবো না, আমরা কোষ গহ্বর এতটুকু দেবো। ঠিক আছে? যে এতটুকু দেবো। এটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর। এবার কি হবে? কোষ গহ্বর চারপাশে দেখো, আমরা এই পাশে নিউক্লিয়াসটা আঁকবো। এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াস কিভাবে আঁকে? প্রথমে গোল দেব, নিউক্লিয়াসের ভিতর গোল দিয়ে আমরা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস দেব। হ্যাঁ, নিউক্লিওলাস দেব। গোল দিলাম, গোলের ভিতর গোল দিলাম, দিয়ে এই এখান থেকে আমরা এভাবে ছড়িয়ে 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 নিউক্লিয়ার ক্রোমাটিনটা দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদেরকে মনে হয় তোমাদেরকে বলতে আমি সবগুলো কোষের আলাদা আলাদা চিত্র আঁকাইনি, তাই না? সবগুলো কোষের আলাদা আলাদা চিত্র আঁকানো হয়নি, মানে কোষীয় অঙ্গাণুর। তাহলে একটা কাজ করি, সেই কোষীয় অঙ্গাণুগুলো একটু আলাদা করে আঁকিয়ে নিই। প্রথমে হচ্ছে, আচ্ছা উদ্ভিদ কোষটা আমরা একটু পরে আঁকি, আমরা প্রথমে নিউক্লিয়াসটা আঁকার চেষ্টা করি। আমরা প্রথমে আমাদের নিউক্লিয়াসটা আঁকার চেষ্টা করি। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিভাবে আঁকবো? একটা গোল দাও। একটা গোল দিয়ে গোলের ভেতরে কি দেবো আমরা? আরেকটা গোল দেবো, কিন্তু এটা ঘন হবে। হ্যাঁ, আরেকটা গোল দেবো এবং এটা ঘন হবে। আর নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে এটা এই ভিতরেটা হচ্ছে নিউক্লিওলাস, আর বাইরের যে পর্দাটা এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। আর নিউক্লিয়ার পর্দার বাইরে আমরা একটা মোটা এরকম ছাড়া ছাড়া দাগ দেবো। মোটা এরকম ছাড়া ছাড়া দাগ দেবো। এইটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে দেখো অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। ওকে? তারপরে এই নিউক্লিওলাস থেকে আমরা একটা সুতা বের করব, এই সুতাটা পুরা ভিতরে ছড়িয়ে 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 আবার নিউক্লিওলাসে ফিরে আসবে। এইটাকে বলছি ক্রোমাটিন তন্তু। এবার আমি একটু লিখে দিই যে কোনটাকে কি বলছি। এইটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন।
আর দেখো এখানে যে ফাঁকা জায়গাটা আছে না, ফাঁকা জায়গাটাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র মানে নিউক্লিয়ার ফাঁকা জায়গা। আর ভেতরে তোমরা বিন্দু 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 দিয়ে দেবে, বিন্দু বিন্দু দিয়ে দেবে। আর এই যে ভেতরের যে মোটা ঘন যে বস্তুটা, এটাকে আমরা বলছি নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াসের প্রাণ বলতে পারো। নিউক্লি নিউক্লিওলাস নিউক্লিওলাস ওকে, নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো যে সুতাগুলো আছে না, সুতাগুলো, এই সুতাগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। সুতাগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, সুতাগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। তো এই চিত্রটা তোমরা একটু খাতায় তোলো, নিউক্লিয়াসের যে চিত্রটা, এই চিত্রটা তোমরা একটু খাতায় তোলো। তোমাদেরকে আমি কতক্ষণ টাইম দেবো? 10 মিনিট টাইম দিলাম। 10 মিনিট বেশি হয়ে যায়, 5 মিনিটের মধ্যে তোমরা এটা খাতায় তুলে ফেলো এবং তোলা শেষ হলে আমাকে জানাইও। হ্যাঁ, তোলা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তো ছিল তোমাদের নিউক্লিয়াস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস গেল। এবার আমরা আরেকটা কোষীয় অঙ্গাণু আঁকবো, সেটা হচ্ছে প্লাস্টিড। আমি এই প্লাস্টিডটা নিচে আঁকবো। এটা হচ্ছে তোমাদের প্লাস্টিড। প্লাস্টিড দেখতে কেমন জানো? প্লাস্টিড দেখো, এই যে একটা একটা কি করব, একটা গোল দেব, কিন্তু সেটা চাপা গোল, উপবৃত্তাকার একটা গোল আঁকলাম। এই গোলের ভিতরে আমরা আরেকটা গোল আঁকবো। গোলের ভিতরে আমরা আরেকটা গোল আঁকবো। ভালো কথা। একে আমরা এখানে 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে, এরকম করে তিনটা তিনটা গোল গোল দিয়ে দাও এবং এই গোলগুলো কি হবে, চাপা চাপা হবে। দিয়ে এই নিচ থেকে এখানে একটা উপরে একটা দাগ দাও, ডাবল দাগ। এখানে নিচ থেকে উপরে একটা ডাবল দাগ দাও। এটাই হচ্ছে তোমার প্লাস্টিড। এটাই হচ্ছে তোমার প্লাস্টিড। এখানে প্লাস্টিডের ভিতরের জিনিসগুলো আর দাগানোর দরকার নেই যে কোনটাকে কি বলে। হ্যাঁ, এটা মনে করো যে এটা থাইলাকয়েড, হ্যাঁ, এটা থাইলাকয়েড, এটা গ্রানাম, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এত কিছু তোমাদের এই মুহূর্তে জানতে হবে না, তোমরা শুধু চিত্রটা আঁকবে। উপরের ক্লাসে গেলে এগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবে। হ্যাঁ, প্লাস্টিকটা একটু আঁকো। হয়েছে। ঠিক স্যার আছে, হয়েছে। যার হয়েছে সেই, এই তো ভেরি গুড, আমার এই তো হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা, ওকে, তাহলে এটা শেষ হলো, প্লাস্টিড শেষ হলো। এবার আমরা আরেকটা ইয়ে আঁকবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডটা মুছে দেই, নিউক্লিয়াসটা মুছতে গেলে সময় লাগবে। আমরা মাইটোকন্ড্রিয়াটা আঁকার চেষ্টা করি। এবার আঁকবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াও সেম প্লাস্টিডের মতোই হবে, কিন্তু ট্যাবলেটের মতো, ক্যাপসুলের মতো। এই যে ক্যাপসুল দেখো, ক্যাপসুলের মতো দিলাম। কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি করব জানো? এই দেখো কি করি, এই যে এরকম একটা গোল দিয়ে, এরকম, আবার গ্যাপ দিয়ে এরকম, আবার গ্যাপ দিয়ে এরকম, আবার এপাশে এসে এরকম, এরকম, এরকম। এটা আঁকার চেষ্টা করো। হ্যাঁ, এটা আঁকার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এখানেও অনেক কিছু আছে আসলে। অক্সিজোম আছে, তারপরে ভিতরে ম্যাট্রিক্স আছে। এই যে আঙুলের মতো ভেতরে ভাঁজ হচ্ছে না, আঙুলের মতো ভেতরে যে ভাঁজটা হচ্ছে, এটাকে আমরা বলি ক্রিস্টি। এটাকে আমরা বলি ক্রিস্টি। আঙুলের মতো যে ভাঁজ হয় ভিতরের দিকে, সেটাকে আমরা বলি স্যার ক্রিস্টি। স্ক্রিনে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। স্ক্রিন চলে গেছে বোধহয়, দেখি তো, একটু অপেক্ষা করো, এখন আসছে দেখো তো। এখন নাই। আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, স্ক্রিনটা চলে আসবে। হয়তোবা ইন্টারনেট বাফারিং করছে, স্ক্রিনটা একটু চলে আসবে, দাঁড়াও। দেখো তো এসেছে কিনা স্ক্রিনটা। স্যার আইছে। ওকে, ঠিক আছে। স্যার এসেছে। তোমাদের হ্যাঁ, তোমাদের মাইটোকন্ড্রিয়া আঁকা হয়েছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই তিনটাই ছিল আমাদের কোষীয় অঙ্গাণু। হ্যাঁ, এই তিনটাই ছিল আমাদের কোষীয় উপাদান। এবার আমরা কি করব, আমি একটু কষ্ট করে এগুলো সব মুছে দেই, মানে যা লেখা ছিল সব মুছে দেই। সব মুছে আমরা হচ্ছে উদ্ভিদ কোষটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, আমরা উদ্ভিদ কোষটা আঁকার চেষ্টা করি।
এই তো শেষ শেষ শেষ, এই তো শেষ। এটা কি করলাম? ওকে, ডান। তো আসা শুরু করি আমরা আমাদের। একটু দাঁড়াও, এমন করছে কেন? বা আমার এখানে প্রবলেম হয়েছে মনে হয়। আর হচ্ছে এখানে প্রবলেম হয়েছে আমাদের। আহ, কোর্সটা আমি পরে রাখবো, হ্যাঁ, পরে রাখবো। তার আগে দেখো আমরা প্রথম চেষ্টা করবো, নিউক্লিয়াসে বলছে এর মধ্যে ভারসাম্যের কথা বলতে আমরা কি বলছি? নিউক্লিয়াস বলছি। তো নিউক্লিয়াস সকল হারের বৃত্তি নিয়ন্ত্রণ একটু তোমাকে বুঝতে হবে। এখানে তোমাকে একটু বুঝতে হবে যে নিউক্লিয়াসই কিন্তু আমাদের কোষের সকল শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে। একটা মানুষের শরীরে যেমন প্রাণ থাকে, হ্যাঁ, একটা মানুষের শরীরে যেমন কি থাকে, প্রাণ থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসের ভেতরেও কি রয়েছে? প্রাণ রয়েছে। নিউক্লিয়াসের ভেতরেও প্রাণ রয়েছে। তো সরি, নিউক্লিয়াসের ভেতরে না, মানে কোষের ভেতরেও প্রাণ রয়েছে। তো কোষের ভেতরের যে প্রাণটা সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন দেখো যে নবীন কোষে এদের অবস্থান কোষ কেন্দ্রে। তার মানে একটা কোষের যে কেন্দ্র, সেন্টার, সেই সেন্টারেই কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকে। আবার এখানে বলা আছে যে পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। মজার বিষয়, যখন কোষটা পরিণত হয়ে যায় তখন এদের সেন্টারে কি হতে অবস্থান করতে পারে। হ্যাঁ, এদের সেন্টারে, হ্যাঁ ঠিক আছে, এদের সেন্টারে কি করতে পারে? অবস্থান করতে পারে। তো দেখো এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার। এখানে ন হবে না, এরা গোলাকার বা কখনো কখনো উপবৃত্তাকার হতে পারে। আমরা একটু আগে নিউক্লিয়াসটা আঁকলাম, তো সেখানে দেখি আমরা গোলাকার এঁকেছি। বাট এরা কখনো কখনো কি হতে পারে? গোলাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। তো কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকেই না, কোনো কোনো কোষে আবার নিউক্লিয়াসটা থাকেই না। ওকে, এখন দেখো একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু আর হচ্ছে নিউক্লিয়াস দিয়ে গঠিত। আচ্ছা হ্যাঁ, আমার ইয়াটা ঠিক হয়েছে। তাহলে চলো আমরা উদ্ভিদ কোষটা একটু আঁকার চেষ্টা করি। উদ্ভিদ কোষ, হ্যাঁ, উদ্ভিদ কোষটা একটু আঁকার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে আমরা গোল দেব, তার বাইরে আমরা আরেকটা গোল দেব, তার বাইরে আমরা কি দেবো? ছাড়া ছাড়া গোল দেবো, যে নল বের হচ্ছে। ওকে, এবার ভিতরে কি দেব? এবার ভিতরে আমাদের একটা কোষ গহ্বর দেব, দিলাম। কোষ গহ্বর দিয়ে কি করবো? একপাশে আমরা নিউক্লিয়াস আঁকবো, সবাই নিউক্লিয়াস আঁকো একপাশে, এপাশে নিউক্লিয়াস আঁকবো। ঠিক আছে, এই যে এই হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই হচ্ছে তোমার কি? ক্রোমাটিন তন্তু। এবার একটা নতুন অঙ্গ অঙ্গ তোমাদেরকে দেখায়। নিউক্লিয়াসের নিচ দিয়ে না একটা শিকড় বের হয়। নিউক্লিয়াসের নিচ থেকে কি বের হয়? একটা শিকড় বের হয়, যে শিকড়, একটা শিকড় বের হয়। এই শিকড়ের একটা নাম আছে, কেউ কি বলতে পারবে এই শিকড়টার নাম কি? বই দেখি বলো, সমস্যা নেই। এই শিকড় নাম কি, যার সামনে বই আছে? আমি বলে দিই, এটা হচ্ছে, হ্যাঁ, এন্ডোপ্লা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ। এরপরে আমরা মসৃণটাও দেখব। প্লাস্টিড, প্লাস্টিড তোমরা একটু আগে এঁকেছো, এই যে ডাবল দাগ দিলাম। ডাবল দাগ দিয়ে কি করবো? এরকম তিনটা, টোটাল 9টা দিয়ে এরকম একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও, এই যে প্লাস্টিড। এবার একটা কোষে কিন্তু একটাই প্লাস্টিড থাকে না, অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলো থাকতে পারে। তো এই যে এটা 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 এটাও মনে করো আরেকটা প্লাস্টিড, এটাও মনে করো আরেকটা প্লাস্টিড। এখন কোষের ভিতরে কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে না? মাইটোকন্ড্রিয়া একটা আঁকো, এই যে মাইটোকন্ড্রিয়া আঁকবো এখন, দিয়ে এই যেরকম কেঁচোর মতো, যে কেঁচোর মতো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া গেল। আর কি কি বাকি আছে বলো তো?
আরো বাকি আছে গোলজি বস্তু। একটা গোল দেব, চন্দ্রবিন্দু আঁকবো, আরেকটা চন্দ্রবিন্দু আঁকবো, এবং নিচে আরেকটা উল্টা চন্দ্রবিন্দু আঁকবো। এটা হচ্ছে আমাদের গোলজি বস্তু। এখানে মোটামুটি শেষ। হ্যাঁ, এখানেই আমাদের মোটামুটি শেষ। তাহলে এরপর কি করবো আমরা? কোষের মধ্যে বিন্দু 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 দাও, এই যে বিন্দু 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 দিচ্ছি, এই যে বিন্দু বিন্দু, অনেকগুলা বিন্দু, অনেকগুলা বিন্দু দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষ। এবার আমরা যদি চিহ্নিত করি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমি একটু কালিটা চেঞ্জ করে দিই, যে এখান থেকে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। শেষ। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে। আর বাইরেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। এটাও লিখে দিই, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে। এবার এবার একজন আমাকে বললো যে এটার নাম কি। এটার নাম হচ্ছে শিকড়, যেটা এই শিকড়ের নাম হচ্ছে অমসৃণ। এই শিকড়ের নাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক এন্ডো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। হ্যাঁ, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে দেখো আমি মাইটোকন্ড্রিয়া এঁকেছি। মাইটোকন্ড্রিয়া পাশে দিয়ে দাও দাগ দিয়ে। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমি জানি অনেকে চিত্র আঁকতে পারো, কিন্তু এই চিত্রটা পরীক্ষাতে মাস্ট আসবে। হ্যাঁ, অনেকে অবহেলা করে যে আমি কেন চিত্র আঁকাচ্ছি, কিন্তু বিশ্বাস করো এই চিত্রটাই তোমার পরীক্ষাতে মাস্ট আসবে। হ্যাঁ, আমি একটু পরে তোমাদেরকে হয়তো একটা প্রশ্ন দেখাবো, সেই প্রশ্নে দেখবে যে এই চিত্রটা কিন্তু মাস্ট এসেছে। হ্যাঁ, অথবা এই ক্লাসে না হলেও সামনের ক্লাসে আমরা যখন এটার কোশ্চেন সলভিং করব, তখন দেখবো যে একটা কোশ্চেন আছে সেখানে এই চিত্র থেকেই। ওকে, আমি আগে বলে দিলাম। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিক, এটা হচ্ছে আমাদের প্লাস্টিক। তারপর এটা কি? এটা হচ্ছে আমাদের গোলজি বস্তু। এটা হচ্ছে আমাদের গোলজি বস্তু। এটা কি? এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তারপরে আর কি কি বাকি আছে? এই যে ভিতরের যে ফাঁকা গহ্বরটা, এই ফাঁকা গহ্বরটা কি? ফাঁকা গহ্বরটা আমরা জানি কোষ গহ্বর। কোষ গহ্বর। তারপরে বাইরের যে এই উপাদানটা, এটা আমাদের কি বলতো? সবাই বলো, এটা আমাদের কি? সবাই বলো। বাইরের যে আমাদের আবরণটা, কোষের টোটাল কোষের বাইরের হলুদ আবরণটা, এটা আমাদের কি? কেউ বলতে পারবে? কোষ ঝিল্লি। আহ একজন বলেছে কোষ ঝিল্লি, আমি শিওর। আরেকজন বলেছে কোষ প্রাচীর। হ্যাঁ, এখন কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে আমি তোমাকে বলে দেই। কোষ প্রাচীর। হ্যাঁ, উপরের যে আবরণটা আছে না, উপরে দেখো আমি একদম উপরে যে আবরণটা দিয়েছি, এই উপরের আবরণটা হচ্ছে কোষ প্রাচীর। উপরের আবরণটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ ঝিল্লি কোনটা? কোষ ঝিল্লি তো অবশ্যই আছে। কোষ ঝিল্লি ছাড়া কি কোষ হয়? কোষ ঝিল্লি তো অবশ্যই আছে। তাহলে কোষ ঝিল্লি কোনটা? কোষ ঝিল্লি হচ্ছে যে ভেতরের যে আবরণটা আছে না, দেখো ভেতরের যে আবরণটা, এই যে লাল করে দিলাম, এই ভেতরের যে আবরণটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তো এটা আমি দাগ দিয়ে লিখে দিই পাশে। এটা আমি দাগ দিয়ে লিখে দিই, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। হয়তোবা স্ক্রিনের বাইরে চলে গেছে, বাট তোমরা হয়তোবা বুঝতে পেরেছো যে কোষ প্রাচীর কোনটা, কোষ ঝিল্লি কোনটা। তাহলে আমাকে একজন বলো তো, কোষ প্রাচীর কোনটা হবে আর কোষ ঝিল্লি কোনটা হবে যখন তোমার উদ্ভিদ কোষ আঁকবে? বাহিরের আবরণটা কোষ প্রাচীর, ভিতরের আবরণটা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। ভেরি গুড, এই তো হয়ে গেল। এই হচ্ছে তোমাদের উদ্ভিদ কোষ। এখন তোমরা সবাই এটা আঁকো, খাতার মধ্যেই আঁকবে। আমি শিওর তোমরা কয়েকজন এঁকেছো। যারা আঁকোনি তারা চেষ্টা করো খাতায় আঁকার জন্য। হ্যাঁ, যারা আঁকোনি তারা একটু খাতায় আঁকো। তোমাদেরকে আমি কতক্ষণ টাইম দেবো? 2 মিনিট টাইম দেবো। 2 মিনিটের মধ্যে এটা আঁকার চেষ্টা করো। আর আঁকা হলে আমাকে জানাও, যাদের যাদের আঁকা হয়েছে তারা আমাকে জানাও। আঁকা হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, একজনের আঁকা হয়েছে। আর বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? না, আঁকা না হলেও বলো, সমস্যা নাই। আঁকা হয়েছে স্যার। আচ্ছা, ভেরি গুড, এই তো ঠিক আছে। তাহলে কি আমি পরে চলে যাব? হ্যাঁ। আচ্ছা। তোমাদেরকে এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড আকারে দেওয়া হবে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো তোমরা যারা আঁকতে পারোনি, তোমরা ওই রেকর্ড ক্লাসটা দেখেও কি করতে পারো? আঁকতে পারো, কোনো সমস্যা নেই। অথবা চিত্রটা বইতেও দেওয়া আছে, তোমরা বই দেখেও সুন্দর করে আঁকতে পারো। আজকে হচ্ছে
প্রাণীকোষটা আঁকার সময় হলো না, প্রাণীকোষটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আঁকবো। এখন প্রাণীকোষ আঁকতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ। প্রাণীকোষটা আমরা নেক্সট ক্লাসে আঁকবো, তবে তার আগে আমরা কিছু জিনিস পড়ে নিই। নিউক্লিয়াস পড়ছিলাম, তো একটা নিউক্লিয়াসে কি কি উপাদান থাকে এখানে বলাই আছে। 1 নম্বরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, 2 নম্বরে নিউক্লিওপ্লাজম থাকে, 3 নম্বরে আমাদের কি থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে। 3 নম্বরে ক্রোমাটিন তন্তু থাকবে, আর 4 নম্বরে হচ্ছে নিউক্লিওলাস থাকবে। তোমরা আমাকে একটু বলো তো, নিউক্লিওপ্লাজম বলতে তোমরা কি বোঝো? কেউ কি জানো যে নিউক্লিওপ্লাজম কিন্তু আমি ওই সময় নিউক্লিয়াস আঁকার সময় দাগিয়ে দেইনি, তোমাদেরকে নিউক্লিয়ার মেমব্রেনটা বলেছি। এই যে আমি একটু নিউক্লিয়াসের চিত্রটা যদি একটু শর্টে এঁকে দেই, এটা হচ্ছে নিউক্লিয়াস, না হলুদ কালি দিয়ে আঁকি, হলুদ কালি দিয়ে আঁকি, এই যে গোল দিলাম, গোল। এটা এটা নিউক্লিয়ার নিউক্লিওলাস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো যেটা, এই সুতাটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। তাহলে নিউক্লিওপ্লাজম কোনটা? 2 নাম্বার পয়েন্ট, নিউক্লিওপ্লাজম কোনটা? নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে জেলিটা থাকে, নিউক্লিয়াসের ভেতরে আমাদের যে তরল ও স্বচ্ছ পদার্থটি। হ্যাঁ হ্যাঁ, এই তো লেখা আছে এখানে, দেখো লেখা আছে সুন্দর, যে নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতর তরল ও স্বচ্ছ পদার্থটিকেই আমরা কি বলছি, নিউক্লিওপ্লাজম বলছি। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। ভেরি গুড, যে আনসার দিয়েছো। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের যে তরল পদার্থটা, হ্যাঁ নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, যে ভেতরে দেখো তরল পদার্থ দিলাম, ওর ভেতরে যে তরল পদার্থটা থাকে স্বচ্ছ, একদম পানির মতো স্বচ্ছ, জেলির মতো, এটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। কোষের ভেতরে তরল স্বচ্ছ পদার্থকে কি বলে? কোষের ভেতরে বা কোষ ঝিল্লির ভেতরে, নিউ না না না, হয়নি, নিউক্লিওপ্লাজম না, আমি বলেছি কোষের ভেতরে তরল স্বচ্ছ পদার্থকে কি বলে। দেখি কি অ্যান্সার দিতে পারে। প্রোটোপ্লাজম। এই তো, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার, প্রোটোপ্লাজম। কোষের ভেতরে, আমি তোমাকে কোষ বলেছি, এই কোষ, কোষের ভেতরে আমাদের যে লিকুইডটা থাকবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম, দেখি তো কে অ্যান্সার দিতে পারে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে তাকে সাইটোপ্লাজম বলে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, এই তো। এটা অনেক, শোনো, তুমি আনসার দিয়েছো, ভেরি গুড। বাট আমি জানি যে আনসারটা অনেকের মাথাতেও ঘুরছিল, বা কিন্তু বলতে পারছে না সাহস করে, বা হয়তো বা ছোট ছোট জিনিস মাথায় আসছিল না জন্য বলতে পারিনি। তো সবাই, আমি জানি যে এটা সবাই পারে, যে পারবে সে আনসার দেওয়ার চেষ্টা করো, ভয়ের কিছু নেই, ঠিক আছে, ভয়ের কিছু নেই। তাহলে আমরা প্রোটোপ্লাজম গেল, সাইটোপ্লাজম গেল, তাহলে নিউক্লিওপ্লাজম কাকে বলে? নিউক্লিওপ্লাজম কাকে বললে? তাহলে নিউক্লিওপ্লাজম কাকে বলে? নিউক্লিয়াস প্রো- নিউক্লিয়াসের হ্যাঁ ভিতরে বলো বলো। তরল ও স্বচ্ছ পদ নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থকেই আমরা কি বলি, নিউক্লিওপ্লাজম বলি। ভেরি গুড, চমৎকার। এই তো, এবার দেখো, এবার দেখো আমরা হচ্ছে এখানে পড়বো নিউক্লিওলাস, একটা চমৎকার জিনিস, নিউক্লিওলাস। দেখো, নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ, নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ, আর নিউক্লিয়াসের প্রাণকে, নিউক্লিয়াসের প্রাণ হচ্ছে আমাদের এই নিউক্লিওলাস, ঠিক আছে, এই যে গাঢ় করে দিলাম, নিউক্লিওলাস। কি বলছে দেখো, নিউক্লিয়াসের ভেতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটি নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসের সাথেই কিন্তু আমাদের এই সুতা বা ক্রোমাটিন তন্তুগুলো লেগে থাকে, ঠিক আছে। নিউক্লিওলাসের ভেতরেই বা নিউক্লিয়াসের সাথে, সরি, নিউক্লিওলাসের সাথেই আমাদের ক্রোমাটিন তন্তুটা কি করে থাকে, লেগে থাকে, ঠিক আছে। তো আমি পরের ইয়েতে চলে যাই। এখানে দেখো তোমাদের একটা সুন্দর চিত্র দেওয়া, উপরের চিত্রটা তোমাদের সবাই পরিচিত, এই চিত্রটা আমি তোমাদের বই থেকে নিয়েছি, তোমাদের বই থেকেই নেওয়া চিত্রটা, তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। কিন্তু কেন নিলাম, তোমরা একটু জুম করে দেখো, আমাদের এই চিত্র আর আমাদের আঁকা চিত্রের সাথে কিন্তু পুরো মিল রয়েছে। উপরেরটা নিউক্লিয়ার মেমব্রেন, সেটা, আর ক্রোমাটিন তন্তু হচ্ছে এই সুতাগুলো। এবার নিচের চিত্রটা দেখো। আচ্ছা, নিচের চিত্রটা দেখার আগে আমরা একটু ক্রোমাটিন তন্তুটা পড়ে ফেলি। ক্রোমাটিন তন্তু কি বলছে? ক্রোমাটিন তন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে, তাকেই আমরা ক্রোমাটিন তন্তু বলি।
কি বললাম, নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো। নিউক্লিয়াসের ভেতরে একটা সুতা রয়েছে, একটা না অসংখ্য সুতা রয়েছে। এই সুতাগুলো কুণ্ডলী আকারে অবস্থায় রয়েছে, দেখো কুণ্ডলীর মতো রয়েছে, যে এরকম উল্টাপাল্টা উল্টাপাল্টা সুতা, তাই না? এটাকে আমরা বলে থাকি ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। দেখো, আমরা সবাই আমাদের বাবা মায়ের মাধ্যমে এসেছি পৃথিবীতে। হ্যাঁ, তো দেখো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু বাবা মায়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আছে কিনা? আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু বাবা, এটা শুনেছো কখনো বা কোনোদিন দেখেছো এই ওয়ার্ডটা ডিএনএ? কোনো একজন আমাকে আনসার বলো, সমস্যা নেই, না না চিনলেও কোনো সমস্যা নেই। যদি শুনে থাকো কেউ আমাকে একটু হ্যাঁ, রেসপন্স করো। বড় আপুর বইয়ে দেখি। ভেরি গুড, একজন শুনেছে ডিএনএ। হ্যাঁ, এটা অনেক উপরে যাবে এরকম। দেখো তো এবার এবার হয়তো বা চিনবে তোমরা, এই যে দুইটা সুতা থাকে, সুতার মধ্যে যে এরকম 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 থাকে। দেখো তো এবার চিনতে পাও কিনা? হ্যাঁ, হ্যাঁ, এবার কিন্তু অনেকেই চিনতে পেরেছে, এটাকে আমরা বলে থাকি ডিএনএ। এই ক্রোমাটিন তন্তুর ভেতরেই কিন্তু ডিএনএ থাকে। ক্রোমাটিন তন্তুর ভেতরেই কি থাকে? ডিএনএ থাকে। এবং এই ডিএনএটাই তোমার বৈশিষ্ট্যকে বহন করে। ঠিক আছে, এই ডিএনএটাই তোমার কি করে? বৈশিষ্ট্যটা বহন করে। তাহলে আমি একটু লিখে দিই এখানে যে ক্রোমাটিন তন্তু, আমার সাথে লেখো, ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভেতরে কি থাকে? ডিএনএ থাকে। আর এই ডিএনএটাই কি করে? বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, এই ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করছে আমাদের এই ক্রোমাটিন তন্তুগুলোই। ঠিক আছে, এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, আমরা নিউক্লিয়াসের চিত্রটা এর আগে গেছিলাম। আমি একটু আরেকবার চেষ্টা করি। শোনো, তোমরা কিন্তু নিউক্লিয়াসের চিত্রটা কখনো খালি হাতে আঁকবে না, হ্যাঁ? তোমরা নিউক্লিয়াসের চিত্রটা কখনো খালি হাতে আঁকবে না, এটা সবসময় কি দিয়ে আঁকবে? কম্পাস দিয়ে আঁকবে, কম্পাস দিয়ে, যাতে একদম কি হয়? গোল হয়। এর ভিতরে একটা কি দিলাম? নিউক্লিওলাস দিলাম। দিয়ে কি করলাম? এখান থেকে এই যে সুতাগুলো বের করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা সুতাগুলো বের করলাম। সুতা বের করে কি হবে এখন? এই বিন্দু 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 দিয়ে দিলাম। তাহলে আমাকে প্রত্যেকে বলো, এতক্ষণ তো আমরা পড়লাম, এখন আমি একটা একটা করে দেখাই। আহ আমি চিহ্নিত করবো, তোমরা নাম বলবে। বলো এটা নাম কি? সবাই মাইক্রোফোনটা অন করো, আমাকে আমি শুধু চিহ্নিত করবো, তোমরা আমাকে আনসার বলবে যে এটার নাম কি। এটা নিউক্লিয়ার হচ্ছে নিউক্লিয়ার। মেমব্রন। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এই তো, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবার দেখো এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলছি? নিউক্লিয়ার ব্রন্থ। হ্যাঁ, নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এবার এই যে ভেতরের যে ঘন যে বস্তুটা, একদম খুব ঘন, হ্যাঁ ডার্ক, এই বস্তুটাকে আমরা কি বলছি? নিউক্লিওলাস। নিউক্লিওলাম। নিউক্লিয় নিউক্লিওলাস। হ্যাঁ, এই চিত্রগুলো কিন্তু নিউক্লিওলাম। আঁকতে হবে খাতায়, হ্যাঁ। ওলাস। হ্যাঁ, এই তো হয়েছে, সবার হয়েছে, সবার হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিওলাস। এবার দেখো যে সুতাটা, এই সুতাটাকে আমরা কি বলছি? ক্রোমাটিন তন্তু। এই সুতাটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তন্তু। হ্যাঁ, এই তো সবার হয়েছে। হুম, ভেরি গুড। এবার আমরা দেখো যে কোষে নিউক্লিয়াসের ভেতরে যে বিন্দু বিন্দু বা এই যে নিউক্লিয়াসের ভেতরের যে তরল পদার্থটা, এটাকে আমরা জানি, আমরা জানি এটাকে কি বলতে হয়। এটা হচ্ছে নিউক্লিয়, এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের নিউক্লিয় প্লাজম। এই তো সুন্দর। আমরা কি করবো? পার্থক্য করবো, পার্থক্য। পার্থক্যটা কোথায় করি দেখি তো, সামনে সামনে পেজে জায়গা আছে? সামনের পেজে জায়গা নেই, এখানে দেখি পার্থক্যটা আমরা করার চেষ্টা করি। তো আমরা বাম পাশে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? তোমরা মনে হয় দেখতে পাচ্ছ পার্থক্যটা। আমাদের বাম পাশে হচ্ছে প্রোটোপ্লাজম, বাম পাশে হচ্ছে প্রোটোপ্লাজম। আর ডান পাশে হচ্ছে
নিউক্লিয়াস, সরি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এই দুইটার মধ্যে আমরা পার্থক্য বের করার চেষ্টা করব। দেখি দুই একটা করে পার্থক্য তো আসবে সবার মুখ থেকে। বলো প্রথম পার্থক্য কি লেখা যায়? প্রথম পার্থক্য কি লেখা যায়? প্রথম পার্থক্য লেখা যায় এরকম যে প্রোটোপ্লাজমটা এটি কোষ ঝিল্লির, সরি এটি বড়। কোষ ঝিল্লির, আমি আমি কিন্তু কোষ গহ্বর বলিনি, আমি দেখো লিখেছি এটা প্রোটোপ্লাজম, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, কোষ গহ্বর নয়। হ্যাঁ, এটা কোষ গহ্বর নয়। হ্যাঁ, কোষ গহ্বর নিয়েও পার্থক্য আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা হচ্ছে প্রোটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, এটার মধ্যে পার্থক্য লিখছি। এটা আসলে সুন্দর করে লেখা লাগবে, একটু দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি মুছে ফেলি, এখানে যা আছে সব মুছে ফেলি, এটা সব মুছে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে সব মুছে ফেললাম। তাহলে আসা শুরু করি। পার্থক্য, একটা বড় চার্ট বানাবো। আসলে বড় চার্ট না, অত পার্থক্য হবে না, আমরা জানি এখানে অল্প অল্প কয়েকটা পার্থক্য হবে। এটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর এর পাশে হচ্ছে আমাদের নিউক্লিও নিউক্লিও প্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম। প্রথম পার্থক্য হচ্ছে আমাদের এটি কোষ ঝিল্লির ভেতরে থাকে। নিউক্লিওপ্লাজম, প্রোটোপ্লাজম কোথায় থাকে? কোষ ঝিল্লির ভেতরে, কোষ ঝিল্লির ভেতরে থাকে। আর এখানে আমরা নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে কি বলতে পারি? নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়াসের ভেতরে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে। এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই, দ্বিতীয়তে। দ্বিতীয়তে হচ্ছে প্রোটোপ্লাজমের ভেতরে, বা প্রোটোপ্লাজম নিউক্লিয়াসকে, প্রোটোপ্লাজম কি করে? নিউক্লিয়াসকে ধরে রাখে। প্রোটোপ্লাজম নিউক্লিয়াসকে কি করে? ধরে রাখে। আর নিউক্লিয়াস কি করে বলতো? নিউক্লিওপ্লাজম কি করে? নিউক্লিওপ্লাজম তো কোনো একটা জিনিসকে ধরে রাখবে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এভাবে লিখবে তুমি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাসকে ধরে রাখে, নিউক্লিওলাসকে নিউক্লিওলাসকে ধরে রাখে। ঠিক আছে, নিউক্লিওলাসকে ধরে রাখে। আরেকটা পার্থক্য কি কেউ বলতে পারবে? 3 নাম্বার পার্থক্যটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। 3 নাম্বার একটা পার্থক্য কিন্তু লেখা যায়, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। যে কোনো একজন বলো তো কি হতে পারে? একটু একটু চিন্তা করে বলো যে তৃতীয় আরো একটা পার্থক্য লেখা যায়। আসলে এখানে চাইলে 10-12টা পার্থক্য লেখা যায়, আবার চাইলে 2-1টা পার্থক্য লেখা যায়। তো তোমরা একটু বলো তো, তোমাদের মুখ থেকে শুনি আর কি কি পার্থক্য হতে পারে। দেখো, আহ নিউক্লিও প্রোটোপ্লাজমে কি কোনো প্রকার ক্রোমাটিন তন্তু থাকে? বলো তো, প্রোটোপ্লাজমে কি কোনো ক্রোমাটিন তন্তু থাকে? তুমি সেটা দিয়েও পার্থক্য লিখতে পারো, যে এখানে এখানে ক্রোমাটিন, আমি লিখে দিই, এখানে ক্রোমাটিন তন্তু, এখানে ক্রোমাটিন তন্তু থাকে না। একটু নিচে হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। এখানে ক্রোমাটিন তন্তু থাকে না, প্রোটোপ্লাজমে ক্রোমাটিন তন্তু থাকে না, কিন্তু নিউক্লিওপ্লাজমে এখানে এখানে ক্রোমাটিন তন্তু থাকে। নিউক্লিওপ্লাজমে, সরি একটু ভুল হয়েছে, নিউক্লিওপ্লাজমে ক্রোমাটিন তন্তু তন্তু থাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 3টে পার্থক্য, এই হচ্ছে তোমাদের 3টা পার্থক্য। তোমরা চাইলে এখানে আরো 5-6টা পার্থক্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জীব জীব কোষে জীবদেহের ভূমিকা এটা পড়বো। হ্যাঁ, এটা পড়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং সেই সাথে আমরা একটা কোশ্চেন সলভ করবো। আমি চাইলে তোমাদের সামনে আরো কোশ্চেন নিয়ে আসবো। আর নেক্সট ক্লাসে আমরা প্রাণী কোষের চিত্রটা আঁকার চেষ্টা করবো। তবে তার আগে তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা একটু বাসায় কষ্ট করে তোমাদের এইচডব্লিউটা দিয়ে দিই। তোমাদের এইচডব্লিউ হচ্ছে, তোমরা কি করবে? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্রটা 2বার করে আঁকবে। হ্যাঁ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এবং আরেকটা আছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। কয়টা চিত্র হলো তোমাদের? 3টা চিত্র, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আর নিউক্লিয়াস। এই চিত্রগুলো কয়বার করে আঁকবে? 2বার করে আঁকবে। ঠিক আছে, 2বার করে আঁকবে। সবাই খাতায় লিখে নাও,
SW-টা। হয়তোবা নেক্সট ক্লাসে যদি আমি থাকি, নেক্সট ক্লাস তো আমি নেব, তো আমি থাকলে তোমাদের আমি হোমওয়ার্ক কিন্তু বলতে পারি যে কে কে করেছো। হ্যাঁ, কে কে করেছো, তখন আমি তোমাদের কাছ থেকে বর্ণনা শুনবো। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাক। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে বলো যে বুঝেছো। সবাই বুঝেছো আজকে যা যা পড়ালাম? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক বুঝেছি আছে। স্যার। তাহলে এই এই তো থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবার জন্য শুভকামনা। সবাই ভালো করে পড়ো, ঠিক আছে? আর SW-টা ভালো করে করবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।